থেকে বায়োগ্যাস তৈরি হয়। বিশেষ করে সারা বিশ্বে বর্তমান যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট নিরসনের জন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সারা বিশ্বে গবেষণা শুরু হয়েছে। আলোড়ন তৈরি করছে এই বায়োগ্যাস প্ল্যান্ট। সর্বপ্রথম 1859 সালে ভারতের বোম্বেতে বায়োগ্যাসের একটা ডাইজেস্টার তৈরি করা হয় পরীক্ষামূলকভাবে। এরপর থেকে সারা বিশ্বে এই বায়োগ্যাসটা দ্রুত আকারে ছড়িয়ে পড়ে। মানুষ যখন একটা সুফল দেখলো, যেটা এমন একটা জিনিস যার 1% ক্ষতিকর কোনো দিক নেই, পরিপূর্ণ একটা এই মানুষের উপকারের জন্য, মানুষের বন্ধু, পরিবেশ বান্ধব একটা জিনিস, যেটার কাঁচামাল সহজলভ্য, যেটার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমরা ছোটবেলায় পড়াশোনা করছি, গরুর রচনা করতে গিয়ে আমরা শিখছি কি গরুর প্রতিটি জিনিসই কাজে লাগে, ফেলে দেওয়ার মতো কোনো জিনিস গরুর নাই, ঠিক না? একদম গোবর থেকে প্রস্রাব, হাড়, ফসল ইত্যাদি এমন কোনো জিনিস নেই গরুর কাজে লাগে। তদ্রূপ এই বায়োগ্যাস প্লান্টের যতগুলা জিনিস আছে, প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা মানবদের জন্য প্রয়োজনীয়। আপনি দেখেন, আমাদের মানুষ বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়ত আমাদেরকে খেতে হয়। তো খেতে হলে কি করতে হয়? রান্না করতে হয়। আমরা কাঁচা জিনিস খাই, রান্না করে খাই। তো রান্না করতে হলে আমার দরকার জ্বালানি, আগুনের প্রয়োজন। আর এই আগুন জ্বালাইতে হলে হয় লাড়কি, না হয় গ্যাস, না হয় তেল। এই তিনটে উপাদানই তো আমরা ব্যবহার করি। আপনি দেখেন, আমরা যদি লাড়কিতে রান্নায় চলে যাই, তাহলে লাড়কির জন্য আমাদের কী প্রয়োজন হয়? গাছের প্রয়োজন হয়, গাছ কাটতে হয়। আপনি গাছ কাটাটাই আমাদের পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। এখন আপনি আপনার জীবন ধারণের জন্য, আপনার প্রয়োজনে আপনি রান্না করে খাবেন, মাঝখান থেকে গাছ কেটে আপনি আপনারই ক্ষতি করতেছেন। একদিক থেকে উপকার করতেছেন, আরেক দিক থেকে ক্ষতি করতেছেন। ওই যে নদীর এক কুল ভাঙতেছে, আরেক কুল করতেছে। আপনি এদিক শেষ করে ওদিক করতেছেন, ওদিক শেষ করে এদিক করতেছেন। শুরুতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা আমাদের যৌবন কালটা শেষ করে ফেলি সম্পদের পিছনে দৌড়ে। সম্পদ উপার্জন করতে করতে আমি বার্ধক্যে চলে যাই, ঠিক না? যখন বার্ধক্যে চলে যায়, তখন আমার রোগ ব্যাধি বেড়ে যায়। আর ওই সম্পদ আবার বার্ধক্য রোধ করার জন্য, রোগ ব্যাধি দূর করার জন্য আবার সম্পদ ব্যয় করে দিই। এমনই আমরা আমাদের প্রয়োজনে বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়, খাবার রান্নার জন্য গাছ কেটে আগুন জ্বালাই, আবার এদিক থেকে বাঁচার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবহার করতে হয়। আমরা একদিক থেকে আমাদের ক্ষতি করতেছি, আরেক দিকে উপকার করতে গিয়ে। বায়োগ্যাস প্লান্ট হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটা মাধ্যম, যেটা আপনি গাছ না কেটে আগুন জ্বালাইতে পারবেন। আমাদের দেশে জ্বালানির আরেকটা উৎস হচ্ছে খনিজ গ্যাস। খনিজ গ্যাস হয়তো আপনাদের অঞ্চলে তো নাই, এই অঞ্চলে তো আসবে না। শহরমুখী যারা আছে, যেখানে যাতায়াতের সুবিধা আছে, শহর কেন্দ্রিক খনিজ গ্যাসটা আছে। এই খনিজ গ্যাসটা একসময় শেষ হয়ে যাবে, এটা থাকবে না। খনিজ সম্পদ কখনো সসীম হয় না, এটা সসীম, এটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, কারণ এটা প্রতিনিয়ত রিসাইকেল হয় না, তৈরি হয় না। এখন যে গ্যাসটা আছে, আমাদের এই গ্যাসটা বর্তমানে বাংলাদেশে প্রায় 32টার মতো গ্যাস কূপ আছে। এই 32টা গ্যাস কূপ একদিন শেষ হয়ে যাবে ক্রমান্বয়ে। বর্তমানেও গ্যাসের বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়ে যায়। শহরে যারা বসবাস করে তারা জানে, রান্না করতে গেলে গ্যাস সংকট, গ্যাস পাওয়া যায়। তো আমি যদি আমরা জ্বালানিতে শুধু রান্নার কাজে গ্যাসটা শেষ করে ফেলি, তাহলে আমাদের কলকারখানা পরিচালনার জন্য এই গ্যাসের সংকটের কারণে আমাদের কারখানাগুলো একসময় বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। গ্যাসবিহীন অবস্থা, গ্যাস না থাকলে হয়তো বিকল্প তৈরি করতে হবে, কিন্তু গ্যাসের অভাবে গ্যাস চালিত কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ শুধু রান্নার কাজে ব্যবহার করে শেষ করে ফেলতেছি। 3 নম্বর আরেকটা জিনিস কয়লা, যেটা পরিবেশ দূষণ করে। কয়লা দিয়ে রান্না করলে, চুলার আগুনে রান্না করলে, লাড়কিতে রান্না করলে অবশ্যই আমাদের পরিবেশ দূষণ হয়, তার ধোঁয়ার কারণে। আমরা পুরুষরা রান্না বান্না করি না, রান্না বান্না করেন আমাদের মা বোনেরা, স্ত্রীরা। আপনি দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জরিপে দেখা গেছে প্রতি বছর প্রায় 32,000 মা বোন শুধু রান্নাঘরের ধোঁয়াজনিত কারণে মারা যায়। ফুসফুস ক্যান্সার, স্কিন ক্যান্সার সহ অনেকগুলো মারাত্মক রোগ সংঘটিত হয় এই ধোঁয়াজনিত কারণে। তো আমরা যখন এই পুরুষরা, যুবক ছেলেরা বিয়ে করার জন্য যখন আমরা পাত্রী নির্বাচন করি, বিয়ে করতে যাই, তখন আমাদের কিছু ডিমান্ড থাকে। কেমন ডিমান্ড থাকে? আমাদের প্রথম ডিমান্ড থাকে যে মেয়েটাকে সুন্দরী হতে হবে, ঠিক না? প্রথম ডিমান্ড ছেলেদের। এবারে সকল ছেলের প্রথম ডিমান্ড থাকে মেয়েটাকে সুন্দর হতে হবে। দ্বিতীয় ডিমান্ড হলো কি, মোটামুটি শিক্ষিত হইতে হবে, কিন্তু মেয়েটা একটু লম্বা হইতে হবে, ঠিক না? এরপরে ফ্যামিলি স্ট্যাটাস একটু ভালো হইতে হবে, আমার সাথে যেন ম্যাচিং হয়, এক জায়গায় আমি পরিচয় দিতে পারি, আমার শ্বশুর বাড়ি এরকম শালা সুগন্ধি এত যায়, এভাবে আমরা চিন্তা করি। এখন যেই বাবা তার মেয়েটাকে
রাজকন্যার মতো সুন্দর করে লালন পালন করে বড় করলেন। আপনি বিয়ের আগে 1000 টাকার মেকআপ কিনে তাকে সাজিয়ে গুছিয়ে আপনার ঘরে নিয়ে আসলেন। বিয়ের 3 দিন পর অন টেস্ট তাকে চুলার ঘরে পাঠিয়ে দিলেন রান্না করার জন্য। সেখানে রান্না করার কালি ধোঁয়ায় আপনার এই মেকআপের কোনো দাম আছে? কোনো দাম নেই। নষ্ট করে ফেললেন তার স্কিনটা। আপনি বিয়ে করার পরে আমাদের অঞ্চলের কথা বলি, আপনাদের এই দিকের অবস্থা তো জানি না, নতুন বউ আসলে অনেকেই মানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যে যাও একটু চা গরম করে নিয়ে আসো, মেহমান আসছে। নতুন বউয়ের হাতের রান্নাটা কেমন হয় এটা দেখার জন্য এদিকে হয় অনেক কথা। কারণ আপনারা তখন সন্দীপটা কিন্তু একসময় আমাদের অঞ্চলের সাথে অ্যাড ছিল, নোয়াখালীর সাথে। পরবর্তীতে এটা চিটাগাংয়ের সাথে অ্যাড করা হয়েছে এবং এটা মেবি এরশাদ সাহেবের আমলে, মরুম প্রেসিডেন্ট এরশাদের সময়ই নোয়াখালী থেকে আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, মানে জুদা করে দিচ্ছে আর কি, আমাদের নোয়াখালীর ভাষা পৃথক করে দেওয়া হয়েছে। এখন আমাদের অঞ্চলে নতুন বউ আসলেই রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হয় কাজ করার জন্য, দেখার জন্য যে কীভাবে রান্না বান্না করে, কেমন পারে। তো আপনি এত টাকার মেকআপ কিনলেন, এত সুন্দর মেকআপ করালেন, বিয়ের আগে মেয়েটাকে চাইলেন যে একদম হৃষ্টপুষ্ট সুন্দর ফুটফুটে টুকটুকে সব কিছু দেখলেন। দেখার পর রান্নাঘরে যখন 2 দিন 5 দিন গেল, তখন তার সেই স্কিন কাঁচা হলুদের মতো চকচকে রংটা কি এখন আছে? তামার মতো হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। তাহলে তামার মতো হয়ে যাওয়ার পিছনে দোষ কার? ওই মেয়ের না আমার? আমি বিয়ের জন্য বুঝলাম চকচকে টকটকে ফকফকে মেয়ে, আনার পরে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে তাকে করলাম চুলার কালি ধোঁয়ায় অবস্থা একদম শোচনীয় করে ফেললাম। আমরা ফ্রেশ হওয়ার পরে, গোসল করার পরে যেই রান্নাঘরে লাড়কিতে রান্না হয়, ওই রান্নাঘরে প্রবেশ করতেই তস্তবোধ করি। কারণ হচ্ছে মাকড়সার যে ঝুল পড়ে, সেই ঝুলের মাঝে রান্নাঘরের ধোঁয়াগুলো গিয়ে বসে বসে কেমন হয়, মনে হয় যেন কাজল কিনে লাগবেন, এটাকেই কাজল হিসেবে ব্যবহার করতে পারেন, ঠিক না? তো তাহলে আপনি আমি সেখানে যদি ইতস্তবোধ করি, আর আপনার যে সুন্দরী বউটাকে নিয়ে আপনি সেখানে ঢুকিয়ে দিলেন, সৌন্দর্য লাভ হলো কি? তার সাথে আপনি কালো দেখে একটা মেয়েকে বিয়ে করতেন যে ওইখানে গেলে তার রংটা একটু চকচকা হতো, ঠিক না? সুতরাং আমরা আমাদের ডিমান্ড যেমন চাই, এই ডিমান্ড ফিল আপ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের মা বোনেরা অসুবিধা, বিয়ের সময় যদিও আমাদের শ্বশুরবাড়ির সাথে আমাদের এই কন্ট্যাক্ট হয় না যে আপনার মেয়ে আমাকে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়াইতে হবে, এমন কোনো কন্ট্যাক্ট বইয়ের সাথে হয়েছে? বরঞ্চ বইয়ের ভরণ পোষণের পরিপূর্ণ দায়িত্ব কার? স্বামীর। আপনি বাধ্য স্ত্রীকে রান্না করে খাওয়াইতে। আপনি রান্না করে খাওয়াইতে না পারলে স্ত্রীর জন্য কাজের বউ নেবেন। আপনি এই কন্ট্রাক্ট করে বউকে নিয়ে আসতেন না? ইসলামী শরীয়তে কথাই বলে স্ত্রী বাধ্য নয় আপনার কাজ করার জন্য। কি রান্না বান্না করে খাওয়াবে? হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি শরীয়ত মোতাবেকই কথা বলতেছি। ইসলামী শরীয়ত স্ত্রীকে বাধ্য করে স্বামীকে রান্না করে খাওয়ানোর জন্য, বরঞ্চ স্বামীদেরকে বাধ্য করছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার জন্য। এখন আপনি কিভাবে দিবেন সেটা আপনাদের। আপনি কি তার রান্না বান্নার জন্য কাজের বুয়া রাখবেন, নাকি প্রতিদিন হোটেল থেকে অর্ডার করে এনে তাকে খাওয়াবেন? কারণ এই মেয়ে বিয়ে করার জন্য আপনার বাড়িতে আসে নাই, আপনি সতল বলে মিছিল নিয়ে তার বাড়িতে গেছেন তাকে নিয়ে আসার জন্য, ঠিক না? তো যাকে এভাবে সাজিয়ে বুঝিয়ে এত সম্মান দিয়ে নিয়ে আসলেন, আনার পরে রান্না করে ঢুকিয়ে দিলেন। ভাই আমি মুক্ত কথা বলতেছি, কারণ এখানে কোনো লেডিস নেই, কেউ শুনবে না, আপনাদের বিয়েও ভাঙবে না। উনি হয়েছে একটু দূরে আছে, শুনবে না। মানে এই কথাগুলো শোনার পরে আপনার বাসায় প্রবলেমও হবে না, বউ চলেও যাবে না, আজকে তো শুনে আসলাম, তোমাদের দায়িত্ব আমরা রান্না করবো না, হরতাল। সুতরাং আমাদের দেশের মা বোনেরা আসলে অত্যন্ত সহজ সরল মানুষ। তারা চিন্তা করে স্বামীর বাড়িতে আসলাম, ওই বেচারা তো গাদার মতো আমাদের জন্যই খাটে, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পরিবারের জন্যই শ্রম দিই। তো বই চিন্তা করলে আমি বাসায় বসে থাকি, কি করব? স্বামীর খরচটা একটু কমিয়ে দিই, কাজের বুয়া বাদ দিয়ে আমি একটু রান্না বান্না করলে তো স্বামীর একটু উপকার হবে, এই চিন্তা করে সহজ সরলভাবে তারা রান্না করে গিয়ে রান্নাটা শুরু করে। আর আমরা একটা সুযোগ পেয়ে যাই, একের পর এক তার গাড়ির উপরে বসে চাপিয়ে দিতে, ঠিক না? ওনারাও হাসি মুখিটা মেনে নেয়, বিদায় আমাদের এখনো পর্যন্ত সংসারগুলো খুব ভালো আছে। ওয়েস্টার্ন কালচারের মতো আমাদের দেশে ওই যে বাচ্চারাকে কুকুর পালে, ঠিক না? তো আপনার সন্তান লালন পালনের জন্য কিন্তু আপনার স্ত্রী বাধ্য না, আপনার মা বাবার খেদমত করার জন্য আপনার স্ত্রী বাধ্য না। আমাদের সমাজে একটা প্রবলেম তৈরি হয়ে যায়, বিয়ের পরে শ্বশুর শাশুড়ির খেদমত না করলে যে জিনিসটা ঘটে